স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। দীপ্র ভাই, পেছন ফিরে চাইল দীপ্র। কুহুকে সে আগেই খেয়াল করেছে, তবু ইচ্ছে করেই চুপ ছিল। বল কুহু। একটু এদিকে আসেন। কোন দিকে? এদিকেই। বলে ইশারা করলো কুহু। দীপ্র ওর পেছন পেছন এলো। কুহু ঘাড় তুলে চাইল, আনমনেই বলে ফেলল, উফ, আপনি এত লম্বা কেন? এ কথায় দীপ্র ভ্রু কুঞ্চিত করলো, শুধালো, এটা বলতে ডেকেছিস? এই না, তাহলে পায়েল দিলেন যে। দীপ্র জানতো কুহু এটাই জিজ্ঞেস করবে। ও কুহুর চোখের দিকে দৃষ্টি রাখলো। পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু এটা। ওর কথা থামিয়ে দিল দীপ্র। বলল, মেলায় তোর পাশে পড়েছিল, ভেঙে গিয়েছিল ওটা। কুহু আর কি বলবে বুঝলো না। কৃতজ্ঞতায় চোখে নেমে এলো, মাথাটা সামান্য নত করে বলল। থ্যাংক ইউ। দীপ্র জবাব দিল না, বরং অদ্ভুত একটা কাজ করলো। হাত বাড়িয়ে দিল কুহুর থুতনিতে। পুরুষটির স্পর্শে কুহুকে শীতল এক হাওয়া স্পর্শ করে গেল। থুতনিতে চাপ প্রয়োগে মেয়েটির নত মুখটা উঁচু করলো দীপ্র। এতে করে পুনরায় দৃষ্টির মিলন ঘটল। পুরো ঘটনায় কুহু বোকার মতন চেয়ে রইল, বলতে পারল না একটা শব্দ। দীপ্র ভাই বলল। কুহু। মেয়েটি জবাব দিল না, চেয়ে রইল দীপ্রর গভীর দুটো চোখে। পুনরায় দীপ্রই বলল, কুহু, তুই কখনো মাথা নত করবি না, কখনোই না। আমার সামনে তো একদমই না। সব সময় মাথা উঁচু করে রাখবি। তোর দৃষ্টি সবসময় আমার দৃষ্টির সাথে থাকবে, বুঝলি? রাত্রির সাথে কিছু কথা বলার ছিল, অথচ মেয়েটিকে আশেপাশে দেখা যাচ্ছে না, কলও ধরছে না। এদিকে বড়দের বলতে গিয়েও লজ্জা লাগছে। কণা এদিক দিয়ে যাচ্ছিল, তখনই রাগীব ডেকে উঠল। কণা শুকনো ঢোক গিলল। রাগীব কি তাকে বকা দেবে? রাত্রিকে একটু ডেকে দিবে, অথবা ও কোথায় আছে বলতে পারবে? একদম স্বাভাবিকভাবে বলল রাগীব। কণার ধরে প্রাণ এলো, বুঝলো তাকে চেনেনি রাগীব। ও হেসে বলল, ওই তো ওদিকে। ওদিকে মানে ওদিকে। রাগীব হা হয়ে রইল। হুট করেই কণার কথা স্মরণ হলো। ও বলে উঠল, তুমি কণা? এবার থিতু হলো কণা, মিনমিনে সুরে বলল। বুঝে ফেললো রে। ওর মেখি হাসি দেখে যা বোঝার বুঝলো রাগীব। কণা বাচ্চা মানুষ, অন্যদিকে রাগীব ভীষণ ম্যাচিওর এক ছেলে। ও কণাকে সেভাবে কিছুই বলল না, শুধু বলল, রাত্রিকে একটু ডেকে দেবে প্লিজ, ও কল ধরছে না। আচ্ছা দিচ্ছি। বলেই প্রস্থান করলো কণা। ফোনে লোকটার সাথে বেশ একরকম মজা নিয়েছেও। একটু আগেও যখন বুঝলো ওকে চিনতে পারিনি, তখনও মজা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু হুট করেই ধরা পড়ে যাওয়ায় সবটা কেমন ঘেটে গেল। এর জন্যই হয়তো বলে, অতি চালাকের গলায় দড়ি। বুকের ভেতর নতুন একটা প্রজাপতির আগমন হয়েছে। এই প্রজাপতিটা অনেক দিন ধরে ওর ভেতরে জাগ্রত হতে চাইছিল, কিন্তু বাবার মৃত্যুর শোক, নিজের করা বোকামি, সব মিলিয়ে প্রজাপতিটা ঠিকঠাক জাগ্রত হতে পারছিল না। আজ সে পুরোপুরি জেগে উঠেছে। মনের ভেতর সুখের একটা হাওয়া বইছে। সেই সুখের হাওয়া গায়ে লাগিয়ে প্রজাপতিটা ডানা মেলিয়ে ঘুরঘুর করছে। কুহু আপন মনেই দোতলায় পথে যাচ্ছিল রাত্রি আপুর কাছে। ঠিক তখনই আয়ানার সাথে দেখা। ওর পথের মাঝে পড়ে গিয়েছে। কুহুর হাসি হাসি মুখটা শক্ত হলো। ও পাশ কাটিয়ে যেতে নিলেই আয়ানা বলে উঠল, এত খুশি কিসের জন্য? থামলো কুহু, ঘুরে চাইলো আয়ানাও। দুজনের দৃষ্টি একে অপরের দিকে পড়ল। আমি খুশি, তাতে কি তোমার দুঃখ লাগছে আয়ান আপু? তা একটু লাগছে। লাগার তো কথাই কুহু, আবার খুশিতে ভাগ বসানো তো তোর স্বভাব হয়ে গিয়েছে। এ কথায় কুহুর ভ্রু কুঞ্চিত হলো। আয়ানা আর একটু এগোলো, হেসে বলল, দীপ্র দাদাভাইয়ের থেকে দূরে থাকবি কুহু, এটাই তোর জন্য ভালো হবে। আর যদি সে কাছে যায়, তখন কি করবো আয়ান আপু? কুহু এমন কিছু বলবে তা আয়ানা একদমই আশা করেনি। ওর মুখে মেঘ এসে ভর করলো। কুহু হেসে বলল, ভাগ্যে যা আছে তা তো হবেই আয়ান আপু। তুমি, আমি কিংবা অন্য কেউ তা বদলাতে পারবে না, একদমই না।
তুমি আমাকে শত্রু না মনে করে বরং দীপ্র ভাইকে পটানোর চেষ্টা করো। তোমার জন্য সেটাই ভালো হবে। কুহু তুই? মামি, বলো কি বলবে? প্রথমত আমি দীপ্র ভাইকে পটানোর কোনো রকম চেষ্টা কখনোই করিনি আয়ান আপু। তবে তুমি আমাকে বারবার প্রতিপক্ষ মনে করেছো। শোনো, আমি সত্যি সত্যি প্রতিপক্ষ হয়ে গেলে না, তোমাকে এক চুটকিতে হারিয়ে দেব। সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই তোমার জন্য সাজেশন, আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি না দিয়ে বরং দীপ্র ভাইকে পটাও। যদিও আমি নিশ্চিত খুব একটা লাভ হবে না, তবুও চেষ্টা করো। ওই যে কথাটা আছে না, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি বরং সেটাই করো আয়ান আপু, তোমার জন্য এটাই মঙ্গল। কুহুর বলা কথায় একটা বিশাল ধাক্কা লাগলো আয়ানার। ও সবসময় ইঙ্গিতে দীপ্রকে নিজের অনুভূতি বুঝিয়েছে। অপেক্ষায় ছিল বাবা বিয়ের বিষয়ে কথা বলবেন, কিন্তু সেদিকেও তেমন গতি নেই। ও তাই ঠিক করেছে দীপ্রকে প্রপোজ করবে। সেসব নিয়েই পরিকল্পনা চলছিল। অমন সময় আবিদা এসে বললেন, তুই কি করতে চাচ্ছিস বলতো আমায়? আবিদার কথায় ওর হাসি হাসি মুখটা গোমরা হলো। কোনো জবাব দিল না ও। কি করতে চাচ্ছিস আয়ানা? যাই করি তাতে তোমাদের কি? আমাদের কি মানে? তোমাদের একটা বিষয়ে কথা বলতে বলেছিলাম, তোমরা সে কথা শুনেছো? ইনিয়ে বিনিয়ে আমায় শুধু আটকে রেখেছো। আমি সবার নিতে পারবো না। আবিদা মেয়ের দুঃখটা বোঝেন, ওদিকে স্বামীর বিষয়খানাও ধরতে পারেন। আনোয়ারার বরাবরই স্বার্থপর ধাঁচের, স্বার্থ ছাড়া কোনো কিছুই করেননি তাই বলা চলে। তার সম্পর্কে একটা বিরূপ ধারণা সবার মাঝেই আছে। এমন অবস্থায় তিনি কিভাবে দীপ্রর সাথে আয়ানার বিষয়টি বলবেন তা বুঝতে পারছেন না। শোনো মা। আবিদার ধ্যান ফেরে, তিনি তাকান মেয়ের পানে। আয়ানা বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। আমি ঠিক করেছি দীপ্র দাদাভাইকে প্রপোজ করব। এ কথায় আবিদা একটু নড়ে চড়ে বসলেন। সত্যি বলতে আয়ানা যতটা ছেলে মানুষ, তিনি তো ততটা ছেলে মানুষ নন। দীপ্র আয়ানাকে বোনের চোখে দেখে, ওদিকে কুহুকে কুহুকে তার ভাবনা বৃদ্ধির পূর্বেই আয়ানা একটা গিফট বক্স বের করলো। খুব দামি একটা ঘড়ি আছে তাতে। মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা নিয়েছি, ভালো হয়েছে না? এটা তো অনেক দাম আয়ানা, টাকা পেলে কোথায়? টাকা আমার কাছে ছিল। তোমার কাছে ছিল বলতে? ডায়মন্ডের রিং কেনার জন্য টাকা নিয়েছিলাম না, ওটা না নিয়ে এটা নিয়ে এসেছি। এ কথায় আবিদা ভীষণ অবাক হলেন। আয়ানা রিংটা খুব পছন্দ করেছিল, কেনার জন্য মরিয়া ছিল। এই তো কিছুদিন আগেই টাকাটা নিল, অথচ সেটা খরচ করলো দীপ্রকে ঘড়ি দেওয়ার জন্য। তিনি শুকনো একটা ঢোক গিললেন। ভালো হয়নি? শুধালো আয়ানা। আবিদা মেয়ের পানে চাইলেন। আয়ানাকে হাসি খুশি দেখাচ্ছে। ছোট থেকে মেয়েটার সমস্ত শখ আহ্লাদ পূরণ করা হয়েছে। একটু খরুচে স্বভাবেরও বটে, কেনাকাটা করতে খুব ভালোবাসে। সেই আয়ানা নিজের পছন্দের রিং না কিনে দীপ্রর জন্য উপহার কিনেছে। আবিদা আর ভাবতে পারলেন না, ওনার বুকের ভেতরটা কেমন করে উঠল। আয়ানা, মায়ের ডাকে ফিরে চাইল আয়ানা, চোখে মুখে তখনও হাসি লেপ্টে। তুমি পছন্দের রিংটা কিনলে না? হুম। অথচ তুমি পছন্দের কোনো কিছু না নিয়ে কখনোই থাকতে না। আয়ানা হাসল, ঘড়ির বক্সটা হাতে তুলে নিয়ে বলল, দীপ্র তো আমার পছন্দের, তার কাছে ওই রিং তো সামান্য মা। কুহুর ভেতরে একটা উদাসীনতা কাজ করছে। দীপ্র ভাইকে নিয়ে ওর অনুভূতি এখনো পরিষ্কার নয়। মানুষটা ওর প্রতি যে মায়া দেখিয়েছে তারই প্রভাবে বুকের ভেতরটা আজকাল কেমন যেন করে। এটা হয়তো প্রণয়ে পড়ার আগ মুহূর্ত, কিন্তু বিপরীতে আয়ানা আপু তো দীপ্র ভাইকে চায়। কুহু আসলেই দ্বিধার মধ্যে পড়েছে। ওর দিন দুনিয়া কেমন যেন লাগে। উদাসীনতা নিয়েই রাস্তার পথ ধরে ভার্সিটি থেকে বাড়ির পথে হাঁটছিল। অমন সময় একটা গাড়ি এসে থামলো। গাড়ির ভেতরে দীপ্র ভাইকে দেখা যাচ্ছে। কুহু বড় করে শ্বাস নিল। দীপ্র নেমে এসে কুহুর বরাবর দাঁড়ালো। এতে করে মেয়েটির নজর পড়ল দীপ্রর বুক বরাবর। হেঁটে বাড়ি যাচ্ছিস যে, রিক্সা পাসনি? কুহু মিথ্যা বলল না, ও সত্যিটাই বলল। পেয়েছি, তবে হাঁটতে ইচ্ছে হলো। দীপ্র আশেপাশে তাকালো। জায়গাটা নির্জন, তার উপর সন্ধ্যা হয়ে এসেছে। ও মুখের ভঙ্গিমা কঠোর করল। এই রাস্তায় একা একা হাঁটবি না।
কঠোর হওয়া কণ্ঠের বিপরীতে কুহু কিছু বলল না। দীপ্রই বলল, গাড়িতে উঠ। হেঁটেই তো ভালো। উঠতে বলেছি কুহু, এত না না করিস কেন? শেষ বাক্যটায় কি যেন এক বেদনা মিশে। কুহু কথা বাড়ালো না, গাড়িতে উঠে বসলো। দীপ্র বসলো ওর পাশে। মানুষটার মেজাজ যেন আজ একটু বিগড়েই আছে। কুহু আর দীপ্রকে একসাথে ফিরতে দেখে দবির একটু নড়ে চড়ে বসলেন। তিনি বসেছিলেন বসার ঘরে, হাতে এক কাপ চা। জেবা, দীপ্রকে এক কাপ চা দাও। দীপ্র নাকচ করতে বলল, লাগবে না। কেন, আজকাল চা ছেড়ে দিলে নাকি? না, তবে এখন চাচ্ছি না। কুহু পাশেই দাঁড়িয়ে। দীপ্রর কথার টোন ওকে কেমন বিস্মিত করলো। ও চেয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল। ও চলে যেতেই দবির বললেন, আমার সাথে আসো দীপ্র। দীপ্রর চোখ মুখ কঠোর হয়ে রইল। ছেলেকে নিয়ে দবির এলেন ছাদে। মাত্রই সন্ধ্যার আজান পড়েছে। পরিবেশে পবিত্রতার হাওয়া। ফোঁস করে দম ফেললেন দবির। তোমার সাথে সরাসরি কথা বলা উচিত দীপ্র। তুমি ছোট নেই, ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলতে চাচ্ছি না। দীপ্র একটু হলেও বিষয়টা বুঝতে পেরেছিল। দবির তাকে কল করে যখন কথা বলার কথা বলল, তখনই ও যা বোঝার বুঝে নিয়েছে। মনে মনে নিজেকে প্রস্তুত করলো। তোমার চাচা অনেক দিন ধরেই আমাকে বোঝানোর চেষ্টা করছে। আমি বুঝেও সরাসরি কিছু বলিনি আয়নার বিষয়ে। ভদ্রলোক কথা শেষ করার পূর্বেই দীপ্র বলল, আই লাভ কুহু। আমি কুহুকে চাই, শুধু কুহুকে। দবিরের মস্তিষ্ক বলছিল এমন কিছু হবে, তবে ছেলে যেভাবে সরাসরি মুখের উপর বলে দেবে তা তিনি ধরতে পারেননি। এবার চল শক্ত করলেন তিনি। যদি কুহুকেই চাও, তবে বিয়েটা ভেঙেছিলে কেন? কেন সবার সামনে অমন কাণ্ড করেছিলে? জবাব আছে দীপ্র? আছে। আমার মনে হয়েছিল সময় প্রয়োজন। এভাবে রাতারাতি বিয়ের আয়োজন করে বিয়ে হয়ে যাওয়াটা আমার ঠিক মনে হয়নি। এটা আগেও বলতে পারতে তুমি। সেটা না করে বিয়ের ঠিক আগ মুহূর্তেই কেন বললে? এ প্রশ্নের কোনো জবাব এলো না। দবির মাথা গরম করলেন না, কিন্তু শান্তভাবেই বললেন, তুমি একটা নয়, অনেকগুলো অঘটন ঘটিয়ে ফেলেছ দীপ্র। তোমার চাচা চাচ্ছে আয়ানার সাথে তোমার বিয়ে হোক। অন্যদিকে আয়ানা, ও তো তোমাকে সেই শুরু থেকেই। এ জায়গায় কথা বলার প্রয়োজন মনে করল না দীপ্র। বলল, একপাক্ষিক তো কিছু হয় না বাবা। আয়না চাইলেই তো হবে না। আমার মতামতের গুরুত্ব আছে নাকি নেই? দবির ছেলের কথা বুঝলেন, ভালো মতন চাইলেন। দীপ্রর চোখে মুখে দৃঢ়তা। তিনি পাল্টা প্রশ্ন করলেন, আর যদি কুহু তোমাকে না চায়, তখন তখন কি করবে দীপ্র? এই একপাক্ষিক কিছু হয় না বলে মেনে নিতে পারবে তো? সময় নিল দীপ্র। স্থান ত্যাগের পূর্বে বলল, কুহু চাইবে, ও চাইবে, ওকে চাইতেই হবে। চাইতেই হবে বাবা। এর জন্য দুনিয়া উল্টে পাল্টে ওলট পালট করতে হলেও আমি সেটাই করব। ছাদ থেকে নেমে দীপ্র যখন নিচে নামতে যাচ্ছিল, তখনই কুহুর সাথে দেখা। কুহু ড্রেস বদল করে নিয়েছে। চোখাচোখি হলো দুজনের। দীপ্রর চোখ দুটো দেখে কুহুর একটু ভয় ভয় লাগছে। ও পাশ কাটিয়ে চলে যেতে নিলেই দীপ্র ডেকে উঠল। কুহু। কুহু জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল। দীপ্রই এলো ওর কাছে। সামান্য দূরত্ব দুজনের মাঝে। পুরুষটির শরীর থেকে আসা পারফিউমের ঘ্রাণ মেয়েটির নাকে এসে স্পর্শ করে চলেছে। কিছু বলতে চেয়েছিলেন দীপ্র ভাই? দীপ্র শুরুতেই উত্তর করল না। কয়েক সেকেন্ড চেয়ে রইল ওর পানে, তারপর বড় করে দম নিয়ে বলল, না। কাজ করতে করতে ভীষণ মাথা ব্যথা ধরে গেছে দীপ্রর। মনে হলো এক কাপ চা দরকার, তবে অলস লাগছে। কিয়ৎকাল সময় নিয়ে অলসতা ভাঙলো। এলো কিসেনে। চায়ের পানি বসাতে কোথা থেকে ছুটে এলো আয়ানা। একগাল হেসে বলল, আমি বানিয়ে দিই। দীপ্র মানা করতে গিয়েও করল না, দাঁড়িয়ে রইল। সেই সময় কুহু আর রাত্রিকে আসতে দেখা গেল। ওরা গিয়েছিল রাগিবের সাথে দেখা করতে। কুহুর ভীষণ অস্বস্তি লাগছিল, অথচ রাত্রি আপু তাকে কাবাবের হাড্ডি করে সাথে নিয়েছিল। ক্লান্ত কুহু একবার চাইল রান্নাঘরে। আয়ানার মুখটা হাসি হাসি। দীপ্র এদিকেই চেয়েছিল। আয়ানা শুধালো, চিনি কতটুকু দিব?
দীপ্রর ধ্যান কাটল ওর কথায়। চিনির পরিমাণ বলে দিয়ে দীপ্র পুনরায় তাকালো কুহুদের দিকে, তবে কুহু নজর ফিরিয়ে নিল। রাত্রি বসলো সোফায়। বসছি কুহু। বসবো না রাত্রিপু, ঘরে যাই আমি। একটু বসে যা। ফ্রেশ হতে হবে। কুহু কি পালাতে চাইলো জানি না, রাত্রি খুব একটা জানতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু। রাগীব লোকটা আসলেই ভালো, তবে তবে রাত্রির ভেতরে যে অনুভূতি আসে না, ওর খুব কান্না পায়, মাথাটাও কেমন যন্ত্রণা করে। আয়ানার চা বানানো প্রায় শেষ। ও গলা ছাড়িয়ে বলে, রাত্রি আপু, চা খাবে? রাত্রি খেয়াল করেনি, তখন তাকায় রান্নাঘরে আয়ানা আর দীপ্র দাঁড়িয়ে। চা বেশি আছে? আছে, শেয়ার করে নিচ্ছি। আচ্ছা দে। দীপ্রকে পুরো 1 কাপ চা দিয়ে নিজের ভাগের চাটুকু রাত্রির সাথে ভাগাভাগি করে নেয় আয়ানা। তারপর দীপ্রের দিকে চেয়ে বলে, চা ভালো হয়েছে? এখনও অন্যমনস্ক ছিল দীপ্র, ওর কথায় ফিরে যায়। চায়ের কাপে চুমুক না দিয়েই বলে, ভালো। রাত্রি, দীপ্র, আয়ানা 3 জন একসাথে বসেছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রাত্রির মাথায় আসে আয়ানা নিজের ভাগ থেকে চা দিল। এটা অনেকটাই অসম্ভব বিষয়। ও চাইলো আয়ানার দিকে। অন্যদিন মেয়েটাকে যতটা অহংকারী শয়তান লাগে, আজ তো তেমন লাগছে না। এসব কি লোক দেখানো নাকি সত্যি সত্যি? তোমাদের ডেট কেমন হলো? রাত্রির চোখ পড়ল দীপ্রর দিকে, জবাব দিতে কেমন যেন লাগছে, তবুও মিনমিন সুরে বলল, ভালো। চা শেষ করে দীপ্র উঠে গেল। বসে রইল আয়ানা আর রাত্রি। টুকটাক কথা হলো তাদের। দীপ্র করিডোর দিয়ে যাওয়ার সময় কুহুর ঘরের দরজার কাছে এলো। ঠকঠক করতেই ভেতর থেকে কুহু বলল, কে? রাত্রিপু, এসো ভেতরে এসো। জবাব না দিয়ে ভেতরে এলো দীপ্র। কিছু সময় ওভাবেই গেল। কুহু এবার পেছন ফিরে চাইলো। ও উল্টো হয়ে জানালা দিয়ে বাহিরেরটা দেখছিল। এখন সন্ধ্যার পরিবেশ। দীপ্র ভাই। বলেই ঠিকঠাক হয়ে বসলো কুহু। দীপ্র চেয়ে রইল, কিছুই বলল না। কুহুই শুধালো, কিছু বলবেন? হুম। বলুন। চা বানিয়ে দিতে পারবি? এ কথায় কুহুর মুখটা সামান্য হা হলো। শুধালো, মাত্রই না চা খেলেন? হুম। তবে তোকে যেটা বলেছি তার উত্তর দে গুহু, পারবি? কুহু একবার ভাবছিল বলতে পারবে না, আবার কি মনে করে বলল, পারবো। এখানেই বসছি, তুই চা নিয়ে আয়। হাজারটা দোমনা নিয়ে কুহু গেল চা বানাতে। নিচে তখনও রাত্রি আর আয়ানা বসে আছে। কুহু চায়ের পানি বসাতে রাত্রি বলল, চা বানাচ্ছিস? তুমি খাবে? না, আয়ানা থেকে শেয়ার করে খেয়েছি। কুহু ভালো মন্দ কিছু বলল না। ও চা বানাতে বানাতে দীপ্রর কথা ভাবল। দীপ্র ভাইয়ের চোখের চাহনি, অল্প স্বল্প প্রকাশ, সব কিছুই কুহুর চোখে ধরা দেয়। ও বুঝতে পারে অনুভব করতে, তবে নিজের ভেতর থেকে বিস্তর এক দীর্ঘশ্বাস ছাড়া কিছুই মেলে না। ওর নিজের উপর রাগ হয়। আজকের এই হাল তো ওর নিজের জন্যই হয়েছে, শুধু নিজের জন্য। 2 কাপ দেখে রাত্রি বলল, 2 কাপ কেন? কুহু বলতে গিয়েও দ্বিধায় পড়ে, মিনমিন করতে থাকে। রাত্রি আবারও বলে, কিরে, আরেক কাপ কার জন্য? না পেরে কুহু বলে, দীপ্র ভাইয়ের জন্য। এ কথায় বসা থেকে দাঁড়িয়ে যায় আয়ানা। ফোঁস করে বলে, এত পাকামো কে করতে বলেছে? দীপ্র দাদাভাই মাত্রই তো চা খেয়েছে, তুই আবার? আয়ানা যদি না তার সাথে এভাবে কথা বলতো, তবে কুহু বিষয়টা মাটির সাথে মিশিয়েই রাখতো। তবে ওর এহেন আচরণে রাগ বাড়ল কুহুরও। ও মুখের উপর বলল, দীপ্র ভাই চেয়েছেন আয়ানাপু, আগ বাড়িয়ে কোনো কিছু করা আমার স্বভাবে নেই। এ কথায় আয়ানা একদম নিস্তেজ হয়ে গেল। ওর দুটো চোখ রাগ, ক্ষোভ, যন্ত্রণায় এসে ধরা দিল। কুহু আর দাঁড়ালো না, চলে গেল। এদিকে রাত্রি বসে বসে পুরো ঘটনা দেখতে লাগলো। ওর নিজের জীবনেরই ঠিক নেই। এদিকে আয়ানা আর কুহু প্রতিপক্ষ হতে চলেছে। দীপ্রর ফোন সুইচ অফ। রাত 12টারও বেশি। সবাই নিশ্চয়ই ঘুমিয়ে আছে। আর কারো নাম্বারও নেই। অরণ্য পড়ল বিপাকে। একবার ভাবলো বাইরে ঘুরে ঘুরে কাটিয়ে দেবে, কিন্তু সমস্যা হলো প্রচুর মশা। সব মিলিয়ে অসহ্য হয়েও ফোন করলো রাত্রি নাম্বারে। রিসিভ হলো কয়েকবার রিংয়ের পর। রাত্রি ঘুম ভাবে বলল, হ্যালো।
অরণ্য বোধহয় চমকালো, খানিকটা থমকালো। রাত্রির এই ঘুমন্ত কণ্ঠ কত কাল পর শুনল ও শুকনো ঢোক গিলল। হ্যালো, কে? ঘুমের চোখে ফোনের স্ক্রিন দেখতেও ইচ্ছে করে না। রাত্রি ওভাবেই বলতে লাগলো। অরণ্য নিজেকে ধাতস্থ করে বলল, আমি অরণ্য। নামটি শুনেই রাত্রির ঘুম পালালো। ও উঠল হুড়মুড় করে, বিঘ্ন হয়ে শুধালো, অরণ্য? হ্যাঁ, সরি বিরক্ত করার জন্য। অরণ্য তাকে সরি বলল। রাত্রে কি বলবে বুঝল না। এই একটা সরি বলা নিয়েই তো পুরো সম্পর্কটা ভেঙে গেল। অথচ অরণ্য আজ এত সহজে অকপটে সরি বলে দিচ্ছে শুধুমাত্র বেশি রাতে কল করার জন্য। জীবন এমন কেন? রাত্রি ভাবনায় ডুবে। অরণ্য মিনমিন করে বলল, রাত্রি, আমি বাইরে দাঁড়িয়ে, ইপ্রার ফোন সুইচ অফ, বাইরে খুব মশা। অরণ্যর আজ ফেরার কথা ছিল না। ও ছিল কাজে। কাজ শেষ করে কি মনে করে যেন ফিরল। মাঝে মাঝে কিছু জিনিস মন মস্তিষ্কের অজান্তেই হয়। আজকের ঘটনা বোধহয় তেমনই। ও ফোঁস করে দম ফেলল। রাত্রি ভালো মন্দ কিছু বলেনি। আচ্ছা রাখি, তুমি ঘুমাও। আমি দরজা খুলছি, অপেক্ষা করো। আচ্ছা। রাত্রি দ্রুত গিয়ে দরজা খুলল। মশার কামড় খেয়ে অরণ্যের যাতা অবস্থা। দীর্ঘদিন বাহিরে দেশে কাটিয়ে শরীরটা কেমন বিদেশি বিদেশি হয়ে গেছে। রাত্রির মাত্র ঘুম থেকে ওঠা চেহারা, খুবই সাধারণ গোছের মেয়েও। নাকের কাছে আবার তেল জমে আছে। তেলতেলে চেহারাটা খুব মায়াবী লাগছে, নাকি অরণ্যই বেশি বেশি ভাবছে। ও নজর ফেরালো। ঘরে প্রবেশ করতেই টের পেল পেটে ক্ষুধা। সে কখন খেয়েছে, আজ যেন তার কি হয়েছে কিছুরই ঠিক নেই। রাত্রি চলে যাচ্ছিল। অরণ্য বলল, একবার জিজ্ঞেসও করলে না? পেছন ফিরল রাত্রি, বলল, কি? খিদে পেয়েছে কিনা? অরণ্যকে অনেকদিন পর ইনোসেন্ট লাগলো। রাত্রির মনে আছে সেই দিনগুলোর কথা। অরণ্য বিদেশে থাকলেও ওর মধ্যে একটা ইনোসেন্ট আচরণ ছিল যা তাকে আকৃষ্ট করেছিল। সেটা হারিয়ে যেতেই সম্পর্কে টানাপোড়েন এসেছিল। আজ আবারও অরণ্যের সেই ইনোসেন্ট আচরণ। রাত্রি একটা ধ্যানে ডুবে গেল। অরণ্য পেটে হাত দিয়ে বলল, আবার হবে? আজ সব উল্টাপাল্টা হয়ে গেছে, কিছুরই ঠিক নেই। ধ্যান ভেঙে ফিরল রাত্রি, নরম সুরে বলল, বসো, আমি খাবার গরম করছি। অনেকটা খাবার খেলো অরণ্য। কে জানি আজ খাবার এত বেশি মজা লাগছে কেন। ও খেতে খেতে বলল, আমাকে রাক্ষস ভেবো না, আজ কেন যেন খাবার বোঝে তাই এভাবে খাচ্ছি। আমি কিছুই ভাবি না। খেতে খেতেই অরণ্য বলল, কিছুই না। না। ও। বলে মৌন হয়ে গেল অরণ্য। এর পরের সময়টুকু দুজনের কেউ আর একটা কথাও বলল না। মৌন হয়ে যে যার পথে পা বাড়ালো। তবে পথ আলাদা হলেও দুজনই কোথাও না কোথাও একই পথে রয়ে গেল। আচ্ছা, এই রয়ে যাওয়া কি দুজনকে নতুন করে একই পথের সঙ্গী করবে? বিয়ের ডেট পড়েছে, কেনাকাটা চলমান। এক বিয়ে নিয়েই হিমশিম খেতে হয়। সেখানে তো দুটো বিয়ের আয়োজন। ও বাড়ি থেকে আগে ভাগে রাত্রির জন্য শাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, একদম টুকটুকে লাল শাড়ি। সবাই বসার ঘরেই। কণা বলল, রাত্রিপক্ষে শাড়িটা গায়ে দিয়ে দেখো তো, দেখি কেমন লাগে আমার বউ আপুকে। এমনিতেই রাত্রির ভেতর থেকে কোনো অনুভূতি আসছে না। আর সেই সময় দোতলা থেকে নেমে এলো অরণ্য। রাত্রির শরীরে তখন লাল শাড়ি জড়িয়ে দেওয়া হয়েছে। মেয়েটাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। অরণ্য চোখ ঘুরিয়ে ফেলে, রাত্রিও চোখ নামিয়ে ফেলে। ওর পেছন পেছন আসছিল দীপ্র। ঘটনাটা চোখে পড়েছে। ও ফোঁস করে দম ফেলে বন্ধুর পিঠে হাত রেখে বলে, সময় থাকতে মূল্য দিতে হয়। এখন খারাপ লাগছে তো? অরণ্য হাসে, মুখটা অন্য পাশে ফিরিয়ে বলে, ধুর, তুই কি বলিস এসব? আমার কোনো খারাপ লাগছে না। খারাপ না লাগলেই ভালো। পছন্দের মানুষকে হারানোটা ভীষণ যন্ত্রণার। কথাটা বলতে বলতে আয়ানার দিকে চোখ যায় দীপ্রর। ওর খুবই হতাশ লাগে। এই বাড়ির প্রতিটা মানুষ ওর আপন। আয়ানাও তো স্নেহের। মেয়েটিকে কিভাবে কি বোঝাবে ও বুঝতে পারে না। অথচ ওর কাছে উপায় নেই। একটা না একটা কোন্দল অতি শীঘ্রই আসতে চলেছে। সেসবের জন্য প্রস্তুতি রাখতে হবে। কিন্তু সবশেষে কুহু একটা বিশাল প্রশ্নের বিষয়। এই মেয়েটির মস্তিষ্ক কোনো মতলব চলছে?
অরণ্যের আসলেই খারাপ লাগছে। রাত্রিকে ওভাবে লাল শাড়িতে দেখে মনটা তখন থেকে কেমন লাগছে। ও চাচ্ছে নিজেকে বোঝাতে, তবে খুব একটা পারছে না। মনটা বিপরীত সুর গাইতে চাইছে। আকাশের দিকে চেয়ে অরণ্য বিড়বিড় করলো, সব ঠিক আছে অরণ্য, সব ঠিক আছে। তুমি একা কেন সবসময় নিচু হবে? রাত্রি তো মজায় মজায় বিয়ে করে নিচ্ছে, ও তো চাচ্ছে বিয়েটা হোক। তুমি তবে কেন মানতে পারছো না বোকা? নিজের উপর রাগ উঠে যায় অরণ্যের। সেই রাগ নিয়েই বাড়ি থেকে বের হয়। ছাদে দাঁড়িয়ে অরণ্যকে যেতে দেখে রাত্রি। ওর কান্না পায়, অভিমান হয়। অরণ্য একটি বারের জন্য এই বিয়েটা নিয়ে কথা বলল না, একটি বারও বলল না রাত্রি বিয়েটা করো না, একটি বারও না। বিয়ে নিয়ে সব থেকে বেশি খুশি বাড়ির দুই ছোট সদস্য, কণা আর কুঞ্জ। দুজনের বয়স কাছাকাছি নয়, তবে সম্পর্কের মধুরতা অন্যদের তুলনায় বেশি। দুজন মিলে প্ল্যান করছিল কিভাবে কি করবে। কুহু এসে ওদের মাঝে যোগ দিল। কুঞ্জ আহ্লাদের সাথে বোনের কাছ ঘেঁষল। আরে বাহ, এখন করাবো কেউ না? কেউ না। বলে ভ্যাঙালো কুঞ্জ। কণা নাক ফুলানোর মতো ঢং করলো। কুহু হেসে বলল, কিসের প্ল্যান চলছে? বিয়ের প্ল্যান। আমরা বরের জুতো চুরি করবো গহু। তাই নাকি? আমাকে ভাগ দিবে কিন্তু। দেব, তুমি হেল্প করে দিও। ঠিক আছে, দেব। বলে কুঞ্জর চুলগুলো নাড়িয়ে দিল কুহু। কুঞ্জ পেটে হাত বুলাতে বুলাতে বলল, বিয়ের প্ল্যান করতে করতে ক্ষুধা লেগে গেছে, খেয়ে আসি। কথা শেষ করতে না করতেই এক ছুট কুঞ্জর। বাচ্চাটা আসলেই খায় বেশি। আয়নার রাগের কারণটা নিহাতি ফেলনা নয়, তবেও যেভাবে কথা শোনায় সেভাবে না বলে একটু আদর করে বোঝালেই পারে। আয়নার কথা ভাবতে ভাবতে কুহুর এবার দীপ্র ভাইয়ের কথা স্মরণ হয়। ও কি করবে, কিভাবে কি সামাল দেবে? সামনের দিনগুলো মোটো সুখকর মনে হচ্ছে না। একটা ঝড় তো আসবেই, সেই ঝড়ে কুহু কি উড়ে যাবে, নাকি কোনো এক শক্তপোক্ত বাঁধন তাকে বাঁচিয়ে দেবে? কুহু জানে না ওর শুধু কান্না পায়, রাগ হয় নিজের উপর। একটা ভুল সিদ্ধান্তের ফলে জীবন তাকে কোথায় নিয়ে এলো। এখন যে আর কোনো উপায় নেই, একদমই নেই। দবির মানুষ হিসেবে অন্যরকম। লোকটার মাঝে একটা বিষয় আছে, দীপ্র এসব জানিয়ে বোঝে। মনে মনে এটা নিয়ে তার গর্বও আছে। ও এসেছে বাবার কাছে, মা তখন পাশেই ছিল। দীপ্র, এদিকে আয় বাবা। মায়ের কাছে গিয়ে বসলো দীপ্র। মা ছেলের গাল ছুঁয়ে বললেন, কাজ কেমন হচ্ছে বাবা? ভালো মা, আমার একটা প্ল্যান আছে। আবিরের তো বিদেশের প্রতি ঝোঁক আছে, ওকে সাথে নিতে চাচ্ছি। এ কথায় মুখ তুলে চাইলেন দবির, যে বা আলোচনায় থাকতে চাইলেন না। এসব ব্যাপারে বাপ বেটাই ভালো বোঝে। তার কাজ নেই, সে তাই উঠে গেলেন চা বানাতে। মা চলে যেতেই দীপ্র বাবার নিকট গিয়ে বসলো। দবির পেপার রেখে ছেলের পানে চাইলেন। অন্য কিছু বলতে এসেছো? দীপ্রর চোখ মুখ দেখেই যেন সবটা বুঝে নিলেন ভদ্রলোক। দীপ্র চোখ মুখ শক্ত রেখে বলল, জি বাবা। বলো, শুনছি আমি। আয়নাকে কষ্ট দিতে চাচ্ছি না বাবা। এ কথায় ভ্রু কুঞ্চিত করলেন দবির। বললেন, আয়ানাকে বিয়ে করতে চাও? না, কখনোই না। তবে? ও তো আমার বোন বাবা। রাত্রি কণার মতো আয়ানা আমার আদরের। আর কুহু? এ কথার বিপরীতে ভনিতা ছাড়াই দীপ্র বলে, কুহু তো সবটা জুড়ে। কুহুর বিষয়ে ছেলের এমন লাগাম ছাড়া আচরণই আশা করেন দবির। তিনি জানেন তার ছেলে লাজুক ধাঁচের নয়, তবু কুহুর বিষয় একটু বেশি লাগাম ছাড়া লজ্জাহীন। তিনি দম ফেলেন। তবে তো কথা শেষই হলো, কুহুর প্রায়োরিটি বেশি, তাই না? দীপ্র বাবার পানে চাইল। ওর চোখের দৃষ্টিতে অসহায়ত্বের ছোঁয়া। আয়নাকে কিভাবে ম্যানেজ করব, ওকে বলতে গিয়ে আমি পারছি না বাবা। এই বিষয়টি নিয়ে দবির নিজেও ভেবেছেন, তবে সেভাবে সুরাহা মেলেনি। তিনি ছেলের পিঠে হাত রাখলেন। সবকিছু যেভাবে চলছে সেভাবে চলতে দাও দীপ্র। তবে কি বাবা? কুহুকে ম্যানেজ করো। ও না চাইলে কিছুই কিন্তু হবে না। আর একটা বিষয়, আমি চাই না আমাদের কারোর সম্পর্ক এতটা ভাঙুক যাতে সবাই আলাদা হয়ে যায়। একটা সময় আমি ভুল করেছি, এবার করতে চাচ্ছি না। অন্তত মা থাকাকালীন এই ভুল আর নয়। দীপ্র বাবার কথার মানে বুঝল, তবে বিশেষ কিছু বলল না।
দবিরে বললেন, এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। এ কথার বিপরীতে মিনমিন সুরে দীপ্র বলল, সেই ভালোটা কুহুকে নিয়ে হলেই হলো বাবা। ওদিকে আয়ানার প্রায় সব কিছু তৈরি। ও ঠিক করেছে নিজের জন্মদিনে দীপ্রকে প্রপোজ করবে। ওর বিশেষ দিনে দীপ্র নাকচ করতে পারবে না নাকচ করতে। সেই দিনের কথা ভেবে ভেবেই আয়ানার ছটফট লাগছে। ও ফোন থেকে দীপ্রর ছবি বের করলো, তাতে হাত বুলাতে বুলাতে বলল,